গল্প আমার তুমি, গল্প পর্ব এক। লেখনীতে মুন্নি আক্তার প্রিয়া। নাভি দেখা যায় এমন শাড়ি কি না পড়লে হয় না। এতটুকু কথা বলে অন্যদিকে তাকালো সাদাব। কথাটা শুনে পরে পেছনে তাকালো সাদাবের দিকে। লুচ্চা বেড়া, মেয়ে মানুষ দেখলে লুচ্চামি করতে মন চায়। ফালতু ছেলে জানি কোথাকার। চোখ কি কপালে নিয়ে ঘুরিস? আমি কি শাড়ি পরেছি চোখে দেখেছিস? সুতি কাপড় পরেছি। আমি পেট বের করে শাড়ি পরি না, আর তুই বলতেছিস নাভি দেখা যায়। আসলে এগুলো সব লুচ্চামি করার ধান্দা। ফাউল ছেলে যত সব। কথাগুলো বলে পরি হন হন করে চলে গেল। সাদা বারোর বন্ধু রওশন হা করে তাকিয়ে আছে। রওশন বলল, দোস্ত, মেয়েটা কে? কি বলেছিস ওকে তুই? এতগুলো কথা বলে গেলে কেন? ও শিট, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি রেখা ভেবে মেয়েটিকে কথাটা বলে ফেলেছি। কি বলেছিস? আগে বল, রেখা কোথায়? এখানে তো ছিল, আশেপাশে কোথাও আছে হয়তো। চল তো দেখি। কোথাও রেখাকে খুঁজে না পেয়ে একটা চেয়ারে বসে পড়ে সাদাব। বেশ কিছুক্ষণ পর রেখা আসে। কিরে দোস্ত, বিয়ে বাড়িতে এনজয় না করে এখানে মুখ গোমড়া করে বসে আসিস কেন? তোর জন্যই হয়েছে সব। রেখার বাচ্চা। রেখা, আসিস কেন? রেগে আসিস কেন? কি হয়েছে? কোথায় গিয়েছিলি তুই? আর বলিস না। আদিল বলল, এটা কি শাড়ি পরেছি সব বোঝা যাচ্ছে। মশারের মতো একটা শাড়ি পরছো। যাও এখানে চেঞ্জ করে আসো। তাই জান্নাতের মাকে বলে এই শাড়িটা পরে আসলাম। তুই কি হলুদ শাড়ি পরেছিলি আগে? হ্যাঁ, কেন বলতো? জান্নাত বলল, তুই কি একটা শাড়ি পরেছিস তা নিয়ে অনেকেই বাজে কমেন্ট করেছে। এখানে আসার পর এখানে আসার পর আমি তোকে দেখিনি। জান্নাত দূর থেকে দেখে দিল। তোর কাছে যাওয়া ধরেছি, এর মধ্যে রওশনের সাথে দেখা। পরে ওকে সাথে নিয়ে গেলাম। পেছন থেকে তোকে ভেবে অন্য একটি মেয়েকে বলে ফেলেছি নাভি দেখা যায়। এমন শাড়ি না পরলে হয় না। পরে অবাক হয়ে, পরে আবার কি মেয়েটা আমাকে ইচ্ছা মতো বকাঝকা করে গেল। পাগল নাকি তুই? ভালো করে দেখবি না কাকে কি বলতেছিস? আর বলেই যখন ফেলেছিস তখন একটা সরি তো বলবি। মেয়েটা আমাকে সেই সুযোগ দিল তো। মেয়েটার নাম জানিস? তার নাম আমি কি করে জানবো? চিনি নাকি আমি? আচ্ছা, নেক্সট টাইম দেখা হলে সরি বলিস। সব তোর জন্য হয়েছে। সরি দোস্ত, আর এমন হবে না। সাদাব, জান্নাত, রেখা, আদিল, রওশন, এরা হলো কলেজ লাইফের ফ্রেন্ড। রেখার সাথে আদিলের সম্পর্ক ইন্টার পরীক্ষার পর থেকেই। আদিল একটা ভালো চাকরি পেলেই রেখাকে বিয়ে করে নেবে। সাদাব আর রওশন বেস্ট ফ্রেন্ড। সেই ছোটবেলা থেকে একে অপরের বন্ধু। দুজনেই এখন নিজেদের বিজনেস নিয়ে ব্যস্ত। জান্নাতের বিয়ে উপলক্ষে আজকে ওর গায়ে হলুদে এসে হয়ে গেল এক এলাহি কাণ্ড। গায়ে হলুদ অনুষ্ঠান শেষে সাদাব আর রওশন চলে যেতে চাইলেই জান্নাত যেতে দেয় না। জান্নাতের এক কথা, বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে থাকতেই হবে। অগত্য সাদাব আর রওশনও থেকে যায়। রাত প্রায় 2টা। সকলে গভীর ঘুমে তলিয়ে গেলেও ঘুম আসছে না সাদাবের। এই হলো সাদাবের এক সমস্যা, নতুন জায়গায় কিছুতেই ঘুম আসে না। জান্নাতের বাসায় আজ যে প্রথম এসেছে এমন নয়। এর আগেও বহুবার এসেছে, কিন্তু কখনো রাত থাকেনি। মাকে খুব মিস করছে সাদাব। সাদে গিয়ে মাকে ফোন করে, হ্যালো মা, কি হয়েছে সাধু? এত রাতে ফোন দিলি যে, কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা নেই। আসলে তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ফোন দিলাম। পাগল ছেলে। রাতে খেয়েছিস? হ্যাঁ। তুমি খেয়েছো? হুম। বাবা, সবাই খেয়েছো? ওষুধ খেয়েছো তো? হ্যাঁ বাবা। আচ্ছা মা, এখন তাহলে ঘুমাও। আমি সকালে ফোন দেব। আচ্ছা। ফোন কেটে দিয়ে সাদের এক পাশে রাখা চেয়ারটায় বসে এখন মনটা বেশ শান্ত লাগছে। মায়ের সাথে কথা বলছে বলে কথা। এক কথায় সাদা ভীষণ মা ভক্ত। ছাদে বাতাস বইছে খুব, তাই সাদাব আর ঘরে না গিয়ে ছাদে বসে রইল। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। সকালে সাদাবের ঘুম ভাঙে পানির ছিটায়। সাদাব চোখ খুলে তাকাতেই দেখে একটা মেয়ে কাপড়
ঝাঁকি দিতে দিয়ে তার উপর দড়িতে দিচ্ছে। সেই পানির ফোঁটাই সাদাবের মুখে গেছে, কিন্তু সেটা তো অবাক হয়নি সাদাব। সাদাব মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির চুলের দিকে। ভেজা লম্বা চুল, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না সাদাব। আনমনে সাদাব মেয়েটির চুলের দিকে তাকিয়ে ভাবছে, মেয়েটা কি ঠিক মতো চুল ঝাড়তে পারে না? কিরকম পানি পড়ছে চুল থেকে। তবে মাশাল্লাহ, মেয়েটার চুলের কোনো প্রশংসা হয় না। সাক্ষাৎ পরী একটা, যদিও এখনো পরীর মুখটা দেখতে পারেনি। সাদাবের ভোর কাটে একটা পিচ্চি মেয়ের ডাকে, পরী আপু, পরী আপু। কিরে, এভাবে চেঁচাচ্ছিস কেন? আমাকে সাজিয়ে দিবে না? এত সকালে কিসের সাজগোজ বাহারে? তুমি মনে হয় জানো না যে আজ জান্নাত আপুর বিয়ে? জানি তো, কিন্তু বিয়ে তো রাতে শুরু হবে, এখন কিসের সাজ? ধুর, তুমি কিচ্ছু বোঝো না। চলো তো, আমাকে সাজিয়ে দিবা। পরীর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রাব্বানা। সাদাব ওদের যাওয়ার পথে তাকিয়ে আছে। মেয়েটার নাম সিরিয়াসলি পরী, কিন্তু এই পরীটাকে কেন জানি চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, মনে পড়েছে, এই তো সেই মেয়ে যাকে কাল আমি রেখা ভেবেছিলাম। রতন ছাদে এসে সাদাবকে বলে, তুই এখানে? আর তোকে সারা বাড়ি খুঁজে মরতেছি। আমি রাতে এসেছি, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। জানিস, সিঁড়িতে না ওই মেয়েটার সাথে দেখা হয়েছে, যে তোকে রাতে ঝাড়লো। সাদাব একটু কেসে বলল, পরি? মেয়েটার নাম পরি নাকি? সকালে ওই স্নিগ্ধ ভেজা চুলগুলো পরিরই লেগেছিল আমার কাছে। যখন ওই স্নিগ্ধ মুখটা দেখলাম তখন মনে হলো মেয়েটা আসলেই পরি। তারপর যখন পিচ্চি মেয়েটা এসে ওকে পরি আপু বলে ডাকলো, তখন মনে হলো মেয়েটা আসলেই বিশেষ কেউ। দোস্ত, তুই কি আবার ওর প্রেমে পড়লি নাকি? ধুর, কি বলিস? তুই তো জানিসই লম্বা চুল আমার দুর্বলতা। বুঝে বুঝি। কিন্তু জানিস রওশন, রাতের পরি আর সকালের এই পরিটার মধ্যে কত তফাৎ। রাতে কি রাগিনী দেখলাম, আর সকালে একটা স্নিগ্ধ মায়াবিনী। স্বাভাবিক দোস্ত, একটা অপরিচিত মেয়েকে ওই কথা বললে রাগ করাটাই স্বাভাবিক, তা ঠিক। কিন্তু মেয়েটা কে? ও কি জান্নাতের কোনো রিলেটিভ নাকি? জান্নাতকে জিজ্ঞেস করতে হবে। ধুর, জান্নাত কি ভাববে ওটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমার উপর ছেড়ে দে। এখন চল, অনেক কাজ পড়ে আছে। চল। ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে সাদাব, রওশন আর আদিল বাড়ির অন্যান্য কাজে সাহায্য করছে। আর রেখা আরো বান্ধবীদের নিয়ে জান্নাতের সাথে হাসি ঠাট্টা করছে। কিছুক্ষণ পর সাদাব দেখতে পেল পরীকে। জান্নাতের মায়ের সাথে কাজে হেল্প করতে চাইছে পরী, কিন্তু জান্নাতের মা দিচ্ছে না। আন্টি, আমাকে কোনো কাজে সাহায্য করতে না দিলে আমি জান্নাতের বিয়েতে থাকবো না, বলে দিলাম। পাগল হলি তুই পড়ি? তুই যা, জান্নাতের আরো বান্ধবীদের আছে, সবার সাথে পরিচিত হ, গল্প কর। ভালো লাগছে না? আমি গুনে গুনে 5টা দিন কলেজ থেকে ছুটি নিয়েছি জান্নাত তারপর বিয়েতে থাকবো বলে। আর সেখানে আমি তোমাকে হেল্প না করে শুধু ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবো? এত স্বার্থপর আমি? দেখো তো, আমি তোকে এ কথা কখন বললাম? তাহলে দিচ্ছ না কেন কাজ করতে? আচ্ছা বেশ, আমার রুমে গিয়ে দেখবি অনেকগুলো ফুল আছে, ওই জান্নাতের রুমে একটু দিয়ে আয়। ব্যাস এতটুকু। আগে এটা কর, পরে কাজ থাকলে আরো দেবনি। সাদাব এমন আচরণ দেখে আরো একবার মুগ্ধ হয়ে যায়। একটা মেয়ে এত লক্ষ্মী হতে পারে? কিন্তু কে এই মেয়েটা? রাব্বানা, ওর বয়সী, ছোট ছোট বাচ্চাদের সাথে দৌড়ে বেড়াচ্ছে। সাদাব রাব্বানাকে ডাক দিল, বাবু শোনো তো। আমার নাম বাবু না, আমার নাম রাব্বানা। বাহ, অনেক সুন্দর নাম, থ্যাংক ইউ। পরে তোমার কি হয়? আমার বোন হয়। আপন বোন? হুম, আন্টির মেয়ে। রাব্বানের কথা শুনে হাসলো সাদাব। পকেট থেকে 2টা চকলেট বের করে রাব্বানার হাতে দিল। হঠাৎই সাদাবের মনে পড়লো, আন্টি বা পরীকে ফুল দিলে। ফুল নিয়ে জান্নাতের রুমে যেতে বললো। তার মানে পরী এখন জান্নাতের রুমে। সাদাবও জান্নাতের রুমের দিকে পা বাড়ায়। জান্নাতের রুমের দরজার সামনে যেতেই জোরে ধাক্কা খায়। না না, কোনো দরজার সাথে না, আর অন্য কোনো মেয়ের সাথেও না, পরীর সাথে ধাক্কা খেয়েছে। সাদাব স্ট্রং থাকায় পড়ে, কিন্তু পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে একদম ফুলের উপর গিয়ে পড়েছে। মা গো, আমার কোমর গেল। জান্নাত
আর রেখা এসে পরীকে ধরে তুলে। পরী সাদাপের দিকে অগ্নি দৃষ্টিতে তাকে বলে, লুচ্চা ছেলে, ধাক্কা দিলি কেন? গড়ে উপস্থিত সকলের চোখ যেন চোখের কুটুর থেকে বেরিয়ে আসতে চাইছে পরীর কথা শুনে। জান্নাত আর রেখা এসে পরীকে ধরে তুলে। পরী সাদাপের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, লুচ্চা ছেলে, ধাক্কা দিলি কেন? ঘরে উপস্থিত সকলের চোখ যেন কুটোর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। জিজ্ঞেস করলো, পরী, তুই তাকে কি বলছিস? চিনিস ওকে? চিনি না আবার? খুব ভালো করে চিনি। অভদ্র ছেলে একটা। আহ পরী, ঠিক মতো কথা বল, ও আমার ফ্রেন্ড হয়। আমাকে কেন ধমক দিচ্ছ তুমি? তোমার ফোন ফ্রেন্ড বলে কি সাত খুন মাফ হয়ে যাবে নাকি? আর আমার তো জানা ছিল না যে তোমার লজ্জা কোনো ফ্রেন্ডও আছে। আজই কি হয়েছে সেটা না বলে আলতু ফালতু কি বলছিস এসব? কি হয়েছে তো তোমার? ফালতু ফ্রেন্ডকে জিজ্ঞেস করো। কথাটা বলে পরে রুম থেকে বেরিয়ে গেল। সকালে সাদাপের দিকে তাকালো, মুখটা একদম শুকিয়ে গেছে। করুণ চাহনি দিয়ে তাকিয়ে সকলের উদ্দেশ্যে বলল, তোরা এভাবে কি দেখছিস? জান্নাত বলল, দোস্ত কি করেছিস তুই পরীকে? সাদা কুমার ওদের সামনে গিয়ে ওদের সরিয়ে একটা চেয়ারে আয়েশ করে বসে। জান্নাত রেগে গিয়ে বলে, তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি? আরে বলছি, এত তারা কিসের? তারা কিসের মানে? তুই কিচ্ছু না করলে পরে কি এভাবেই এতগুলো কথা বলে গেল? আমি কিছু করিনি, কিছু বলেছিলাম। কি বলেছিলি? সাদাব রেখার দিকে তাকালো। রেখা উপস্থিত সকলকে কাল রাতের ঘটে যাওয়া ঘটনাটা বলল। জান্নাত সব কথা শুনে খাটে ধপাস করে বসে পড়ল। সাদাব রে, তুই কি আর কোনো মেয়ে পাস নাই? ভুল মানুষই আছে, ভুল মানুষই করে, ঠিক আছে। তাই বলে এমন বল, যেভাবে বলছিস পরে বাঘ নয়তো ভাল্লুক কিছু একটা হবে মনে হয়। সেটা কি তুই ওর কথা শুনে বুঝিসনি? আচ্ছা, ও কি হাসতে পারে না? সবসময় এমন হাসতে পারে না, আবার যখন হাসে তখন হাসতে হাসতে গড়াগড়ি খায়। কিন্তু যখন রাগে তখন খবর আছে। খুব রচ্চটা পড়ি, কথায় কথায় রেগে যায়। ওর মা ওকে রাগিনী বলে ডাকে। কিন্তু রাগ আর জেদ বেশি হলে কি হবে? মনটা অনেক ভালো, খুব সহজে মানুষকে আপন করে নিতে পারে। বুঝলাম, কিন্তু ও তোর কি হয়? আমার কিছু হয় না। আমাদের বাসায় ভাড়া থাকে। কারা কারা থাকে? ওর বাবা, মা আর পরি। ওর খালামণিরা আমাদের বাসায় থাকে। লিমা, রাব্বানা, রাব্বানার পরিবর্তিত নাম, ওর খালাতো বোন। কিন্তু দোস্ত, আমি তো ভুল করে ফেলেছি। কথাটা ওকে কি করে বলবো? কি করে বলবি আবার? মুখ দিয়ে বলবি? বিশ্বাস করবে আমার কথা? মনে হয়, মনে হয় তো না। রেখাকে বরং সাথে নিয়ে যাস। রেখা বললে হয়তো বিশ্বাস করবে। আচ্ছা। জান্নাতের বিদায় পর্ব শেষ করে সকলে বাসায় চলে যায়। বেশ খাটুনি গেছে, তাই শরীরটা ক্লান্ত লাগছে সাদাপের। বিছানায় গা এলাতেই চোখে ঘুম এসে পড়ে। সকালে আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়লো পরি। কিছুক্ষণ জিম মেরে বসে রইল। না, আলসেমি করলে চলবে না। চটপট নামাজটা পড়ে আসি। নামাজ শেষ করে পরি ছাদে গেল। এটা পরির নিত্যদিনের স্বভাব। এ সময় আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগে। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে রুমে চলে গেল। কলেজে যাওয়ার জন্য রেডি হওয়ার সময় পরির মা বলল, কলেজে যাবি নাকি? জান্নাত তো বারবার করে তোকে বললো ওর বউ ভাতে যেতে। তাতে কি হয়েছে মা? বিয়েতে তো ছিলাম, বউ ভাতে যাওয়া লাগবে না। কত মানুষজন আসে, আমার ভাল লাগে না। তাছাড়া কলেজেও যাই না বেশ কয়েকদিন হলো। তোর যা ভালো মনে হয়। হুম, আবার টিফিন দাও। ব্যাগটা গুছিয়ে পরি কলেজে যাওয়ার সময় পেছন থেকে ব্যাগ টেনে ধরলো জান্নাতের মা। সাহস কি করে তোর? বেশি হয়ে গেছে না? ও আন্টি, আমি আবার কি করলাম? কলেজে যাচ্ছিস কেন? ও মা, মানুষ কলেজে যায় কেন? পড়তেই তো নাকি? আজকে জান্নাতের শ্বশুর বাড়ি যাওয়ার কথা না? আমি না গেলে কিচ্ছু হবে না। চুপ। ঘরে গিয়ে রেডি হয়ে নে। জান্নাতের বন্ধুরা আসবে, ওদের সাথে যাবি। কোন বন্ধুরা? তুই চিনিস ওদের? যা, রেডি হ। অগত্যা পরে কলেজে যাওয়া বাদ দিয়ে জান্নাতের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হতে চলে যায়। রেডি হয়ে এসে দেখে জান্নাতের বিয়েতে যারা এসেছিল তারাই এসেছে। গাড়িতে উঠতে যাবে তখন দেখে
সাদাবের পাশের সিটটাই শুধু খালি আছে। সাদাবকে দেখে ভ্রু কুঁচকে ফেললো পরি। আদিল আর রেখা পাশাপাশি বসেছিল। পরি আদিলের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনি ওই সিটে বসেন তো। কেন পিচ্ছি আপু, তুমি বসো। আপনি বসলে কি সমস্যা? না মানে আসলে, থাক আপনার মানে বাদ দেন। পরি রেখার হাত ধরে সাদাবের পাশে বসিয়ে দিল আর নিজে আদিলের পাশে বসলো। উপস্থিত সকলে হতবাক। সকলের মনে একই কথা, এই মেয়ে ভীষণ সাংঘাতিক। রেখা সাদাবকে ফিসফিস করে বলল, সাদাব রে, পরীকে পাশে বসানোর জন্য যে তোর পাশের সিট ফাঁকা রাখলি, কোন কুচুটা হলো বল? উল্টো আমার বিএফের পাশে ও বসে আমাকে তোর পাশে বসিয়ে দিল। থাক কাঁদিস না, কি আর করার। ওর ভুল ধারণাটা ভাঙাতে হবে বুঝলি, কিন্তু কিভাবে? জান্নাতের বিয়ের সব ঝামেলা আগে মিটুক। 5 দিন পর পরি কলেজে যাওয়ার সময় খেয়াল করলো প্রতিদিনই ওর কলেজের ছুটির সময় কেউ একজন বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু মাথায় হেলমেট থাকার কারণে জানে না কে সে। প্রথম 2 দিন বিষয়টা পাত্তা না দিলেও পঞ্চম দিন পর একই ঘটনার পুনরাবৃত্তি দেখে কেমন যেন সন্দেহ লাগছে ওর। কিছু না বলে পরি চলে যায়। পরের দিন সেই ছেলেটাকে দেখে বেশ অবাক হয়ে পড়ি, কারণ ছেলেটা সাদা, সাথে রেখাও আছে। দুজনে পরীর দিকে এগিয়ে আসছে। পরি চোখ মুখ কালো করে বলল, আপনারা ছেলে ধরার মতো আমার পথ আটকে ধরেছেন কেন? পরীর কথা শুনে রেখা ফিক করে হেসে দেয়। হাসির কি হলো? তোমাকে তুলে নিয়ে আমার ভাইয়ের বউ করবো বুঝছ? বললেই হলো। রেখা কাজের কথাটা বল আগে। সাদাব, হুম। আসলে পরি, জান্নাতের গায়ে হলুদের রাতে সাদাব তোমাকে যে কথাটা বলেছিল সেটা আমি ভেবে ও বলে ফেলেছে। আর তুমি ওকে ভুল বুঝে বকাঝকা করেছো, তাই সাদাব তোমাকে সরি বলতে এসেছে। এই সরি বলতে কি 6 দিন ধরে কলেজের সামনে আসতে হয়? ভয় পাচ্ছিল। তাছাড়া তুমি ওর কথা বিশ্বাস করবে নাকি করবে না এটা ভেবেও একা বলেনি। আমাকে সাথে নিয়ে আসছে। আপনাকে কে বললো রেখা আপু যে আমি এখন কথাটা বিশ্বাস করেছি? পরের কথা শুনে মুখটা ফ্যাকাশে হয়ে যায় সাদাপের। আমি তোমাকে মিথ্যে বলবো? বলো। উনি যখন আপনার বন্ধু তখন আপনি ওনার সবাই গাইতেই পারেন, স্বাভাবিক। সত্যি করে বলছি পরি, আমি তোমাকে সত্যিই বলেছি। আচ্ছা বিশ্বাস করলাম। সাদাপের দিকে তাকিয়ে রেখা বলল, তুই হা করে তাকিয়ে আছিস কেন? সরি বল। ও হ্যাঁ, আমি সত্যি দুঃখিত আর লজ্জিত পড়ি। ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিছি জান। তাহলে কালকে আমাদের বাসায় আসবে রেখা? কেন? জান্নাত আর ওর স্বামীও আসবে। সাদাব, রওশন, আদিল, আমি আর তুমি ঘরে মিলে আমরা ছোটখাটো খাবারের আয়োজন করব। রওশন খুব ভালো রান্না করে, খেলে বুঝতে পারবা। ও, আমি এত খাওয়ার পাগল না আপু। আমি আসছি না, প্লিজ লক্ষ্মী সোনা বোন আমার। আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। আর সেখানে জান্নাতও তো থাকবে। প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না। আচ্ছা। পরের দিন বিকালে রেখার সাথে রেখার বাসায় যায়। জান্নাত পরীকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে, কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বস। পরীকে বসতে দিয়ে জান্নাত ওর স্বামীর সাথে গল্প জুড়ে দিল। সাদাব বসে টিভি দেখছে। আদিল ফোনে গেমস খেলছে। রেখা সবার জন্য বাটিতে করে নুডলস এনে দিল। আদিল আর ওর জন্য নুডলস নিয়ে আদিলের পাশে বসে ওরা নুডলস খেতে খেতে আড্ডা জমিয়ে দিল। পরে শুধু এপাশ ওপাশ দেখছে। নুডলস খেয়ে পরে জিজ্ঞেস করলো, জান্নাত আপু, তোমার আরেকটা বন্ধু কই? ও তো রান্না করে। ও, নুডলস কি সে রান্না করেছে? দারুণ হয়েছে কিন্তু। না রে, নুডলস সাদাব রান্না করেছে। পুরি সাদাবের দিকে তাকিয়ে বাকিটা রেখে বলল, আমি একটু দেখে আসি রওশন ভাইয়া কি কি রান্না করছে। যা, রান্না করে দিয়ে রান্নাঘরে গিয়ে দেখে রওশন রান্না বান্না নিয়ে ভীষণ ব্যস্ত। রওশন ভাইয়া, বলি তুমি? আমি। এত অবাক হলেন কেন? আমি তো আর আকাশের পরী না যে আপনাকে বশ করে তুলে নিয়ে যাব। আমি মাটিতে গড়া রক্ত মাংসের পরী। পরীর কথা শুনে রওশন শব্দ করে হেসে দেয়। এত হাসির কিছু বলিনি আমি। আমি জানতাম তুমি খুব রাগী মেয়ে, কিন্তু এখন দেখছি তুমি অনেক চঞ্চল আর দুষ্ট। একটু একটু আর কি।
তা কি কি মেনু হচ্ছে শুনি। অনেক কিছু। ভাত, বিরিয়ানি, চিকেন ফ্রাই, দুন্দল ভাজি, ঢেঁড়স ভাজি আর মরিচ ভর্তা। পরে অবাক হয়ে বলল, রসুন ভাই, সিরিয়াসলি এত কিছু আপনি একা রান্না করবেন? হ্যাঁ, কেন? আল্লাহ আপনাকে মনে 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 হয় ভুল করে ছেলে বানিয়ে ফেলেছে। ধুর, কি বলো এসব? সত্যি বলছি। না হলে এত রান্না কোনো ছেলে পারে? পারে। ব্যাচেলর থাকলে কত কিছু রান্না পারে ছেলেরা। আপনার ফ্রেন্ডরা হেল্প করে না? আমি করতে দেই না। আমার একাই রান্না করতে ভালো লাগে। তবে তুমি চাইলে আমাকে হেল্প করতে পারো। আমি কিছু মনে করব না। রান্না করার কথা শুনে পরীর হাসি মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল। পরে মনে মনে বলল, আমি আর রান্না কি হলো করবো? বেশি কিছু করতে হবে না, শুধু দুন্দল আর ঢেঁড়স ভাজি করে দাও। না পারলেও পারতে হবে। রওশন ভাই, আমি তো আপনাকে চেপা গলে ফেলে দিলেন। যেখানে কেউ আপনাকে হেল্প করতে ভালো লাগে না, সেখানে আপনি যেতে চাইছেন আমি যেন হেল্প করি। এখন যদি না করি তাহলে মান সম্মান থাকবে না। মনে মনে অ্যাসিওর। আচ্ছা, ওখানে থাকা দুন্দল, ঢেঁড়স, কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা আছে। রওশনের ফোন আসায় রওশন কোথায় কি আছে বলে দিয়ে একটু বাইরে গেল ফোনে কথা বলার জন্য। পরি নিজের মনে বলছে, পরি রে, কোন কুলক্ষণে তুই রান্না করে আসছিলি? দল ভাজিতে পানি দিছে তো দিছে, শুকানোর আর নাম নেই। চুলার জাল বাড়িয়ে দিছে, কিন্তু পানি আর শুকানোর নাম নাই, বরং পানি বাড়তেছে। সাদাব রান্না করে আসে। আপনি রান্না করে আসছেন কেন? রওশনের আসতে একটু দেরি হবে, তাই আমাকে পাঠালো। তোমার ভাজি করা হয়ে গেছে? আর ভাজি? পানি তো শুকোচ্ছে না। কি ভাজি? দুন্দল আর ঢেঁড়স ভাজি করতে বলেছে। দুন্দল ভাজি বসিয়েছি, কিন্তু পানি শুকোচ্ছে না। পানি শুকোচ্ছে না মানে? দুন্দল ভাজিতে পানি দিছো নাকি? হ্যাঁ, কেন? সাদাব তাড়াতাড়ি কড়াই ঢাকনা উঠালো। ঢাকনা উঠে দেখে কড়াই ভর্তি পানি। সাদাব হাসবে নাকি কাঁদবে বুঝতেছে না। শেষে আর না পেরে হেসেই দিল। শুধু হাসি না, একদম দম ফাটানোর মতো হাসি। পরি বোকার মতো তাকিয়ে আছে। এভাবে হাসার কি আছে? সাদাব হাসতে হাসতে বলল, তুমি কত বোকা পরি। তুমি কি জানো না দুন্দল ভাজিতে পানি দিতে হয় না? দুন্দল এমনিতেই পানি উঠে। ভাগ্যিস তুমি আগে ঢেঁড়স ভাজি করনি, তাহলে তো ঢেঁড়সও পানি দিতে। আর ওগুলা দেখতে কেমন হতো জানো? নাকের ইয়ের মতো। বলে আবারও জোরে জোরে হাসা শুরু করলো সাদাব। সাদাবের এমন কাণ্ড আর নিজের বোকামের জন্য মনটা খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো স্বরে পরে বলল, নাকের ইয়ের মতো মানে? আরে, ঠান্ডা লাগলে নাক থেকে যে পড়ে। এর মধ্যে রওশন রান্নাঘরে এসে পড়েছে। সাদাবকে এভাবে হাসতে দেখে কারণ জানতে চায় রওশন পরীর বোকামের কথা রওশনকে শুনে রওশনও যোগ দেয় সেই দম ফাটানো হাসিতে। সাদাব তো ফ্লোরে বসে পড়েছে হাসতে হাসতে, আর রওশন কিচেনের বেসিং এ হেলান দিয়ে পেটে হাত রেখে হাসছে। পরি কাঁদো কাঁদো মুখ করে একবার নিচে সাদাবের দিকে তাকাচ্ছে, আরেকবার সামনে রওশনের দিকে তাকাচ্ছে। রান্নাঘর থেকে এমন হাসির শব্দ পেয়ে জান্নাতের স্বামী রেখা ও আদিল রান্নাঘরে আসে। রেখাই সাদাবকে জিজ্ঞেস করে, কিরে, এভাবে হাসছিস কেন? সাদাব বা রওশন কেউ কোনো উত্তর দিচ্ছে না। দুজনের সমান তালে হেসেই চলেছে। শেষমেশ সাদাব অনেক কষ্টে হাসি থামিয়ে পরীর বোকামের কথা সবাইকে বলে। এবার সাদাব আর রওশনের সাথে উপস্থিত সকলে হাসিতে যোগ দেয়, শুধু জান্নাত ব্যতীত। জান্নাতের হাসি পেলেও সে হাসছে না। তার কারণ জান্নাত জানে যে পরী কান্না করতে পারে না। জান্নাত এটাও জানে যে পরীর এখন খুব রাগ হচ্ছে, কিন্তু পরী ওদের উপর রাগ খাটাতে পারবে না। আর পরীর একটা স্বভাব হলো, পরী রাগ খাটাতে না পারলে কান্না করে দেয়। সকলকে এভাবে হাসতে দেখে জান্নাত জারিতে বলল, হচ্ছেটা কি? সামান্য একটা বিষয় নিয়ে এভাবে হাসার কি আছে? জান্নাতের ধমকে সকলে চুপ হয়ে গেল, সাথে ভীষণ অবাকও হয়েছে। কারণ বন্ধু মহলে এর চেয়েও সাধারণ বিষয় নিয়ে জান্নাত বেশি হাসতো, আর সেই জান্নাতই কিনা ওদের হাসি থামিয়ে দিচ্ছে। এবার পরী কেঁদে ফেললো। কেঁদে কেঁদে বলল, আপনারা সবাই প্ল্যান করে এটা করেছেন তাই না? সব আমাকে অপমান করার জন্য করেছেন আমি জানি, এজন্য আমাকে এখানে নিয়ে এসেছেন। জান্নাত পরীর কাছে এগিয়ে গিয়ে পরীকে জড়িয়ে ধরে বলে, দাঁড়ে পাগলি মেয়ে, ওরা তোকে অপমান করতে চাইবে কেন? ওরা তো জানে না যে তুই রান্না করতে পারিস না। রওশন তোকে রান্না করতে বললো, আর তুই রাজি হয়ে গেলি কেন?
বলিসনি কেন যে তুই রান্না জানিস না? পরি কোনো কথা বলছে না। জান্নাতের কথায় যেন পরির কান্নার বেগ আরো বেড়ে যাচ্ছে। পরীকে এভাবে কাঁদতে দেখে সাদাফের কেন জানি অনেক বেশি কষ্ট হচ্ছে। সাদাব নিজের মনে বলছে, এই পরীটাকে হাসিতেই মানায়। কিছুক্ষণ কান্নার পর পরি বলল, আমি ঘুমাবো। জান্নাত পরীকে একটা রুমে শুইয়ে দিয়ে রান্না করে আসলো। রওশন, তুই কিরে? তুই তো আমাদের কাউকে তোর কাজে সাহায্য করতে দিস না, তাহলে পরীকে কেন রান্না করতে বললি? সরি জান্নাত, আমি বুঝতে পারি নাই যে ও রান্না পারে না। ও কেমন চঞ্চল জানিসই তো। ওর চঞ্চলতা ভালো লাগছিল। হুম, এখন যে পরী কাঁদছে, এখন খুব ভালো লাগছে তাই না? আর সাদাব তোকে বলি, এভাবে ঘোরাঘুরি করে হাসির কোনো মানে হয়? যা বাব্বা, আমি আবার কি করলাম? শোন, পরী মিডল ক্লাস পরিবারের মেয়ে হতে পারে, কিন্তু কষ্ট কি তা ও বোঝে না। পরিবারের লোক যতই কষ্ট করুক, পরীকে একটু কষ্ট পেতে দেয় না। পরিবারের ছোট মেয়ে পরী সকলের অনেক বেশি আদরের। ওর মা ওকে কখনো রান্না করতে দেয়নি। ওর মা কখনো অসুস্থ হলে ওর বাবা রান্না করতো, তবু পরীকে রান্না করে যেতে দিত না। তাহলে সে মেয়ে কি করে জানবে যে ধুমধুলে পানি দিতে হয় না? আমরা কি এত কিছু জানতাম নাকি দোস্ত? আচ্ছা বেশ, পরী থেকে উঠুক, পরী ঘুম থেকে উঠুক, তারপর সকলে মিলে পরীকে সরি বলবো। সকলে সাদাবের সাথে একমত। রান্না বান্না শেষ করে টেবিলে খাবার সাজাচ্ছে সবাই। জান্নাতের উদ্দেশ্যে সাদাব বলল, পরী তো এখনো ঘুমোচ্ছে, ওকে তো আবার ফ্রেশ হতে হবে। ওকে কি ঘুম থেকে তুলি? তুই তুলবি ওকে ঘুম থেকে? যদি তুই পারমিশন দিস আর কি। পারমিশন কোনো ফ্যাক্ট নয়। আমি বলতে চাচ্ছি তুই ওকে ঘুম থেকে তুলতে পারবি তো? কেন বলতো? কারণ পরে খুব ঘুম কাতুরে, চেষ্টা করে দেখতে তো সমস্যা নেই। যা। সাদাব চলে গেল পরীকে ডাকতে। পরীকে ঘুম থেকে ডেকে আর কি তুলবে? সাদাব নিজেই ঘুমন্ত পরীর প্রেমে পড়ে যাচ্ছে। পরী কেমন এলোমেলো হয়ে ঘুমোচ্ছে, কিন্তু মজার বিষয় হলো এই গরমের মধ্যেও পরী কাঁথা গায়ে দিয়ে রেখেছে। পরীর এমন কাণ্ড দেখে মুচকি হাসলো সাদাব। ফ্লোরে হাঁটু গেড়ে বসলো সাদাব। পরী বাচ্চাদের মতো ঘুমোচ্ছে। কান্না করার কারণে চোখের পাপড়িগুলো কেমন একজোট হয়ে রয়েছে। সাদাব বেশ আস্তে করে ডাক দিল, পরী, এই পরী ওঠো। পরীর কোনো সাড়া শব্দ না পেয়ে সাদাব পরীর হাত আলতো করে ধরে ডাকছে, কিন্তু পরীর আর ঘুম ভাঙার কোনো নামগন্ধ নেই। 10 মিনিট যাবৎ পরীকে এভাবে ডেকে চলছে সাদাব, কিন্তু পরী বেশ আরাম করে ঘুমোচ্ছে। ঘুমন্ত অবস্থাতেই সাদাবের একটি হাত নিজের গালের নিচে রেখে হাতটা পেঁচিয়ে ধরে ঘুমোচ্ছে পরী। সাদাব মাথায় হাত দিয়ে বসে আছে। আল্লাহ গো, এই মেয়ের যেমন রাগ তার চেয়েও বেশি ঘুম। ওকে ডাকতে এসে আমার নিজেরই ঘুম এসে পড়েছে। এতক্ষণ হওয়ার পরও যখন সাদাব পরীকে নিয়ে আসছে না, তখন জান্নাত গেল ডাকতে। সাদাবকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে হাসতে হাসতে সে জান্নাত, কিরে দোস্ত, পারলি না পরীকে ঘুম থেকে তুলতে? হাসিস না হারামি, এটা কেমন মেয়ে রে? এর ঘুম থেকে তুলে কে? দেখ কিভাবে তুলি। জান্নাত বিছানায় বসে পরীকে শোয়া থেকে উঠিয়ে বসায়। পরী একবার বসে আবার শুয়ে যায়, কিন্তু জান্নাত ছুঁতে না দিয়ে ধরে আস্তে আস্তে নিচে নামায়। হাত ধরে ওয়াশরুমে নিয়ে আসে। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে বলে, ও জান্নাত আপু, আর একটু ঘুমাই। ওয়াশরুমে ঘুমা ইয়াকসি। পরী দরজা লাগিয়ে দিল। জান্নাত হাসলো আর সাদাব অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? পরী কি সবসময় এভাবে ঘুম থেকে তুলতে হয়? সকালে নামাজ পড়ার সময় ও একাই উঠে, অনেক সময় উঠতে না পারলে ওর বাবা নয়তো মা ডাক দেয়, তখন আবার এক ডাকে উঠে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার রে। আচ্ছা, তুই এত কিছু কিভাবে জানলি? ওর মা সময় পেলে বা আমার মা সময় পেলে ওদের রুমে যায়, তখন পরীর এসব কাহিনী বলে। আমার পরে আমাকে বলে, বুঝলাম, তুই পরীকে নিয়ে আয়, আমি যাই। আচ্ছা। ধীরে ধীরে কেটে যায় 3 মাস। এর মধ্যে সাতামের সাথে কয়েকবার দেখা হয়েছিল, কথা হয়েছিল ফোনে। তবে ফেসবুকে টুকটাক ভালোই কথা হয় ওদের। সাদাপু পরীর মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে, কিন্তু এখনো নিজের মনের কথা জানাতে পারেনি সাদাব। কুমিল্লা চলে যাওয়ার আগে সাদাব নিজের মনের কথা পরীকে জানাতে চায়। বলা তো যায় না, আবার কখন কার হয়ে যায় পরী। জরুরি কথা আছে বলে সাদাব দেখা করতে চায়।
সাদাপের কথা মতো নির্দিষ্ট জায়গায় আসে পড়ি। কি ব্যাপার, কি এমন জরুরি তলব শুনি? বলছি, এই নাও তোমার চকলেট। ধন্যবাদ। ফুচকা খাবে না? এটাতে আবার আমার না আছে নাকি? সাদাব 2 প্লেট ফুচকা অর্ডার দেয়। ফুচকা বানাতে বানাতে বলে ফেলেন কি বলবেন, কয়েকদিনের মধ্যে আমি কুমিল্লা চলে যাচ্ছি। কেন? ওখানে বাবা মা একা, দেখাশোনা করার মতো কেউ নেই। তাই রওশন আর আমি এখানকার বিজনেসটা বাদ দিয়ে একেবারে কুমিল্লা চলে যাব। বুঝলাম। হুম। শুধু এটা বলার জন্য ডেকেছেন? তোমার কি মনে হয়? আমার কিছু মনে হয় না। তবে কুমিল্লা যাবেন এটা তো আপনি ফোনে বা ফেসবুকে বলতে পারতেন। সাদাব কিছু বলার আগে ফুচকা নিয়ে আসলে ওয়েটার। পরের কথাটাকে কাটিয়ে সাদাব বলল, ফুচকা এসে পড়েছে, আগে ফুচকা খাও। পরি ফুচকা খাচ্ছে আর সাদাব আর চোখে দেখছে পরীকে। বিষয়টা খেয়াল করে পরি এভাবে চোরের মতো দেখছেন কেন? দেখবেন যখন ভালো মতোই দেখুন। পরে বিষয়টা বুঝে ফেলেছে জেনে লজ্জা পায় সাদাব। থতমত খেয়ে বলে, না মানে আসলে বাদ দেন, আমার মাত্র একটা ফুচকা বাকি আর আপনি এত করে মাত্র একটা ফুচকা খেয়েছেন। আচ্ছা সমস্যা নেই, আসলে অদল বদল করি। বলে পরে নিজের প্লেটটা সাদাবকে দিল আর সাদাবের প্লেটটা নিজে নিল। সাদাব তখন মনে মনে বলল, এভাবে যদি মনটাও অদল বদল করতে। ফুচকা শেষ করার পর সাদাব বলল, আরো ফুচকা খাবে? না। আচ্ছা চলো নদীর পাড়টা হেঁটে আসি। ওকে। দুজনে চুপচাপ হাঁটছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা জায়গায় বসে পড়লো পরি। বসে পড়লো কেন? বাবারে, এত হাঁটা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, বসেছো ভালো হয়েছে। চোখটা বন্ধ করো তো। কেন? ধাক্কা দিয়ে আবার পানিতে ফেলে দেবেন নাকি? আমি কিন্তু সাঁতার জানি না। আমার উপর বিশ্বাস নেই তোমার? আছে। তাহলে চোখ বন্ধ করো। পরি চোখ বন্ধ করলো। সাদা পকেট থেকে এক জোড়া নূপুর বের করে পরের পায়ে পরিয়ে দিল। এবার চোখ খুলো। পরি বসা থেকে উঠে দাঁড়ায়। এসবের মানে কি? চুপ। বাই এনি চান্স আপনি আমাকে ভালোবেসে ফেলেননি তো? যদি বলি হ্যাঁ, তাহলে আমার উত্তরটা না হবে। পরি, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। কখন কিভাবে ভালোবেসে ফেলেছি আমি জানি না, কিন্তু বলতে পারি তোমার ওই লম্বা ভেজা চুলের প্রেমে পড়েছি, তোমার এই চঞ্চলতার প্রেমে পড়েছি, তোমার ঘুমন্ত চেহারার মায়ায় পড়েছি। ভালোবাসি পড়ি, বিশ্বাস করো। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।